শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজকের সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশন সিলেটের আঞ্চলিক অফিস থেকে জালিয়াতির মাধ্যমে এই পর্যন্ত 30,62,00,000 টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আব্দুল লতিফ চৌধুরী ও গিয়াসুদ্দিনের নেতৃত্বে চক্রটি অর্থ হাতিয়ে নিয়েছে। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় চক্রটির বিরুদ্ধে এই পর্যন্ত 29টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার 22 মার্চ জীবন বীমার সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক গিয়াসুদ্দিন সহ 6 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই তথ্য। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরি আলম জানিয়েছেন, জীবন বীমার সিলেটের আঞ্চলিক অফিস থেকে জালিয়াতির মাধ্যমে অনেক অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদকের তদন্তে বিষয়টি বেরিয়ে আসে এবং অনেকগুলো মামলাও দায়ের করা হয়েছে। চক্রটির সদস্যদের দুদক গ্রেফতারও করেছে। প্রাথমিক সত্যতা নিশ্চিতের পর গতকাল মঙ্গলবার আরও একটি মামলা দায়ের করা হয়, তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এখনও নিয়োগ করা হয়নি। এছাড়াও আব্দুল লতিফ চৌধুরী ও ওয়াহিদুর রহমান মজুমদার মিলে 570টি পলিসির মাধ্যমে 1,21,17,849 টাকা এবং আব্দুল লতিফ চৌধুরী ও দেলার হোসেন মিলে 61টি পলিসির 5,81,514 টাকা আত্মসাৎ করেছেন। দুদকের দীর্ঘ অনুসন্ধানের পর তথ্যটি বেরিয়ে এসেছে এবং প্রাথমিক তদন্তে সত্যতা নিশ্চিতের পর গতকাল মঙ্গলবার জীবন বীমার সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার গিয়াসুদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 409, 420, 467, 468, 471 এবং 109 সহ 1947 সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি করা হয়েছে। 2015 সালের 25 মার্চ বীমা কর্মকর্তা আব্দুল লতিফ চৌধুরীকে নগরীর আম্বরখানায় শামস সুপার মার্কেটস্থ জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে গ্রেফতার করে দুদক। এছাড়াও আঞ্চলিক অফিসার ম্যানেজার গিয়াসুদ্দিনের নেতৃত্বে সাবেক নিম্ন সহকারী দিলওয়ার হোসেন এবং উচ্চ সহকারী ওয়াহিদুর রহমান মজুমদার এবং জুনিয়র অফিসার ফিরোজ আলম মিলে 1,90,36,605 টাকা আত্মসাৎ করেন। 2016 সালের শুরুতে আত্মসাতের এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় জীবন বীমার আঞ্চলিক অফিসার ম্যানেজার আসাদুজ্জামান বাজি হয়ে 2016 সালের 11 জুলাই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর 2017 সালের 19 ফেব্রুয়ারি নগরীর বাগবাড়ি থেকে গিয়াসুদ্দিন সহ 4 জনকে দুদকের হাতে গ্রেফতার করা হয়। এদিকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অন্যতম হোতা আব্দুল লতিফ চৌধুরী মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদ। হবিগঞ্জের লাখাইয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মুমিনুল হক নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার 23 মার্চ দুপুরে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্তকৃত মুমিনুল হক উপজেলার বামুই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এদিকে যৌন হয়রানির ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা জেলা প্রশাসক এবং লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, শ্লীলতাহানির শিকার ছাত্রী বামুই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 2022 সালের এসএসসি পরীক্ষার্থী। 8ম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন ওই শিক্ষক মুমিনুল হক। তাকে একাধিকবার যৌন হয়রানির চেষ্টা করেছেন তিনি। ওই কারণে ওই ছাত্রী মুমিনুলকে এড়িয়ে চলতেন। গত 16 মার্চ সকালে স্কুলের প্রাথমিক সমাবেশ চলাকালে শারীরিক অসুস্থতা বোধ করে ছাত্রী স্কুল ভবনের 3য় তলার শ্রেণীকক্ষে বসেছিল। সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীও ছিল। এই সময় সহকারী শিক্ষক মুমিনুল হক গিয়ে অন্য শিক্ষার্থীদের বের করে দেন এবং তিনি ওই ছাত্রীর কাছে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এক পর্যায়ে তার হাত ধরেন। এই সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াসুদ্দিন এবং আয়া গৌরী সেখানে গিয়ে মুমিনুলের হাত থেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে যান। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও তার দাবিতে আজ বুধবার দুপুরে হবিগঞ্জের লাখাই সরাইল নাসিরগঞ্জ সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এ বিষয়ে অভিযুক্ত বরখাস্তকৃত শিক্ষক মুমিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়, এর কোনো সত্যতা নেই। হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে জাল ওকালতনামা সহ 2 যুবককে আটক করা হয়েছে। আজ বিকেলে 3:30টার দিকে পৌরসভা রোডের ওসিওর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা আজ মেরিগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মোহাম্মদ মইনুল ইসলাম এবং একই গ্রামের দিনেশ দাস। তারা দুজনই ওসিওর এন্টারপ্রাইজে কাজ করত বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ওসিওর এন্টারপ্রাইজ নামক ওই প্রতিষ্ঠানটি একটি চক্র ওকালতনামা জাল করে মানুষের কাছ থেকে প্রতারণা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে কয়েকজন অ্যাডভোকেট মিলে সেখানে যান এবং তাদের প্রতারণার বিষয়টি আজ করতে পেরে এক পর্যায়ে তারা হবিগঞ্জ জেলা বারের নেতৃবৃন্দের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে হাতে নাতে জাল ওকালতনামা সহ একজনকে আটক করেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহি সেতু জানান, জাল ওকালতনামা তৈরি করার বড় ধরনের একটি প্রতারণা। তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে তাদের কাছ থেকে জাল ওকালতনামা এবং জেলার বিভিন্ন এলাকার চেয়ারম্যানদের সেল উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার 23 মার্চ দুপুর 12টা 40 দিকে পৌরসভার দোজ গ্রামের সারংবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র বিশ্বজিৎ রায় বলেন, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয়রা জানান, দুপুর 12টা 40 দিকে দিরাই পৌরসভার দোজ গ্রামের মতিউর রহমান গোচমিয়ার বাড়িতে আগুন জ্বলে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের 3টি বাড়িতে। এতে আনোয়ার সাজাদ, হাবিবুর রহমান এবং বাপ্পু মিয়ার ঘর পুড়ে যায়। দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতা করেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কোথা থেকে আগুন লেগেছে এই ব্যাপারে এখনো বিস্তারিত জানানো যায়নি, তবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জ দোয়ারাবাজার ভাটিরাই জিসি সড়কের 654 মিটার জেনেছে লুনি নদীর উপর 34 কোটি টাকা নির্মাণে সেতু নির্মাণ করা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। 200 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 34 কোটি টাকা। 500 মিটার সংযোগ সড়ক নির্মাণে আরও 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি নির্মাণ হলে সিলেটের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট বিছানাকান্দির পর্যটকরা এই সেতু ব্যবহার করে স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবে। বর্তমানে সেতু না থাকায় পর্যটকরা নৌকাযোগে বিছানাকান্দিতে যাতায়াত করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ যে শুধু গোয়াইনঘাট উপজেলার মানুষের জন্য প্রযোজ্য তা নয়, বরং এটি বিছানাকান্দি পর্যটন, পাথরকড়ি সহ ভারত বাংলাদেশের অন্যতম মাধ্যম হতে পারে। জাতীয় উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ব্রিজটি। জানা যায়, পর্যটন খাতে বিছনাকান্দি যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, কিন্তু ভাঙায় ব্রিজ না থাকার দরুন পর্যটকদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, পেতে হয় ভোগান্তি এবং স্বস্তিতে যেতে পারেন না পর্যটন স্পটে। তবে ভাঙায় ব্রিজ নির্মাণ হলেই পর্যটকদের সমাগম আরও বাড়বে এবং বাড়বে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবার চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজা স্থগিতের মেয়াদ আরও 24 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমদ টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক 16 মার্চ জানিয়েছিলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে ছিলেন খালেদা জিয়া। দেশে করোনা মহামারী দেখা দিলে 2020 সালের 25 মার্চ 2 শর্তে সরকারের নির্দেশ আদেশে এবং 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির 401 ধারার উপধারা 1-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত কয়েক দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। কারসাজির মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে না পারেন সেজন্য সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবিকে আরও শক্তিশালী করার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আসম ফিরোজ সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা অন্যায়ভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়ে লজ্জাজনক কাজ করছেন। পুরো দেশবাসীকে লজ্জায় ফেলছেন। সরকার এই বিষয়ে ব্যবস্থা নিয়ে তেলের দাম কমিয়েছে, ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে, টিসিবি মানুষের কাছে পণ্য পৌঁছে দিয়েছে। ফিরোজ আরও বলেন, কমিটি টিসিবিকে আরও শক্তিশালী করতে বলেছে। এজন্য লোকবল বাড়ানো এবং বিভাগে গুদাম তৈরি, অর্থ বরাদ্দ বাড়ানো, আমদানিকারকদের কাছ থেকে রিসিভ যেন সরাসরি পণ্য কিনতে পারে সেই ব্যবস্থা করার সুপারিশ করেছে কমিটি। হঠাৎ দাম বেড়ে যাওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয় এবং কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, রডের দাম কেন বেড়েছে তা নিয়ে 7 দিনের মধ্যে জানতে চেয়ে আবেদন জানাতে বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রীর দাম বাড়ার পেছনে সিন্ডিকেট কাজ করছে কিনা তা খুঁজে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডায়াবেটিস হওয়ায় অনেক ধারণা আছে, তবে এবার ডায়াবেটিসের নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আজ বুধবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের যে নতুন ধরন আবিষ্কার হয়েছে সেটি হলো আইএপি কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আইএপির পুনরূপ হচ্ছে ইনস্টলিয়ান অ্যালকোহল ফসফেটাস। আবিষ্কারের এই বিষয়ে ডায়াবেটিস প্রতিরোধ এবং চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। মূল গবেষক মধু এস মালু সাংবাদিকদের বলেন, গত বছরের
30 থেকে 60 বছর বয়সী 574 জন মানুষের উপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন ধরন সম্পর্কে জানা গেছে। গবেষণার ফলাফল ইতিমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে ছাপা হয়েছে। আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল 2 চুলার ক্ষেত্রে 1080 টাকা এবং 1 চুলার ক্ষেত্রে 990 টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি। এখন আবাসিক গ্রাহকদের 2 চুলার জন্য মাসে বিল দিতে হয় 975 টাকা এবং 1 চুলার জন্য বিল দিতে হয় 925 টাকা। বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের সুপারিশে এই বিআরটিসি গঠিত কারিগরি কমিটি শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটার ভিত্তিক চুলার প্রতি ঘনমিটার 27 এবং 37 পয়সা প্রস্তাব করা হয়, যার বর্তমান মূল্য 12 টাকা 60 পয়সা। এই প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটার ভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটারে 18 টাকা সুপারিশ করেছে কারিগরি কমিটি। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ শিক্ষক কর্মচারীদের ন্যায়সঙ্গত 11 দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান সহ নানান মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে পৌর শহরের 7 পাই স্মৃতিসৌধের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি শিক্ষক সমিতির সদস্যরা। এ সময় বক্তব্য করে তারা শিক্ষকরা বলেন, পরে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর 11 দফা দাবি উত্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে। ইউক্রেনে অসুস্থ শিশুদের নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট মাখো সহ আরও কয়েকজন ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি। ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় প্রদান এবং সহায়তা করার ব্যাপারে ইউরোপীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এজন্য তার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলেও মনে করেন ইউক্রেনের ফার্স্ট লেডি। লেপেরিয়ান পত্রিকায় এক খবরে 44 বছর বয়সী ওলেনা জেলেনস্কি বলেন, যখন রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে তখন তিনি বিশ্বের ফার্স্ট লেডিদের সমর্থন চেয়েছিলেন। শুরুতেই যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ব্রিজিট মাখো। তাদের দুজনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও জানান তিনি। জেলেনস্কি আরও বলেন, তারা আহ্বানে সাড়া দিয়েছেন এবং আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, সাহস দিয়ে যারা তাদেরকে সাহায্য করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবারে চলে যাচ্ছি খেলার খবরে। কুইন্টন ডিককে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছিল মেহেদী হাসান মিরাজ। তারপর জানেমান মালান কাইল ফেরেনুনিকে সাথে নিয়ে জুটি লম্বা করার চেষ্টা করেন তিনি। তবে তাসকিন আহমেদকে তা থিতু হতে দেননি। 16 বলে 9 রান করে ফিরেছেন তিনি। 39 রানে মেলানকেও ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। 11 বলে 2 রান করে সাকিব আল হাসানের বলে আউট হয়েছেন অধিনায়ক টেম্বা ভাবুমা। 71 রানে উইকেট হারিয়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে প্রোটিয়ারা। 3 ম্যাচে একই দল নিয়ে মাঠে নেমেছেন তামিম ইকবালের দল। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান ছিলেন এই দলটিতে। গ্যালারিতে খেলা দেখতে আসা জাতীয় নারী কাবাডি দলের খেলোয়াড়রা সারাক্ষণ বাংলাদেশ বলে চিৎকার করে যাচ্ছিলেন এবং একটা পয়েন্টে পেতে নাচ করে উঠছিলেন তারা। শাহনাজ মালিকার আনন্দের রেশটা ধরে রেখেছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। পল্টন শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে 55-36 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জাকির হোসেন। এবার চলে যাচ্ছে করোনা সংবাদে। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 134 জন। সর্বশেষ 24 ঘন্টায় আগের দিনের চেয়ে রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। আগের দিন 121 জন রোগী শনাক্ত হয়েছিলেন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 10,521 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.27। আগের দিন এই হার ছিল 1.11। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে একজন নারীর মৃত্যু হয়েছে এবং বাকি 7 বিভাগে কারো মৃত্যু হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সিলেট সহ সারা দেশের আবহাওয়ার খবর। উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠেছে। চাপকেন্দ্রের কাছাকাছি সাগর মাত্রায় উত্তাল। আগামী 24 ঘন্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচারণ না করতে বলা হয়েছে। আজ সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল 93%। বিকালে আর্দ্রতা থাকবে 22%। বায়ুচাপ রেকর্ড করা হয়েছে 1008.9 হেক্টোপ্যাসকেল। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 1 মিনিটে, সূর্যাস্ত হবে 6টা 10 মিনিটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।